একই চারিদিকে সমস্তই যে বন্ধ। নিচে বলনি একেবারে ভয়ানক হয়ে উঠেছি আমি, ওই শরতের রৌদ্র আর হাওয়ার মতো। হ্যাঁ কিন্তু মাধব, ঘরে ধরে রাখবার খেলাও আমি কিছু কিছু জানি। দাঁড়াও, অধিককার কাজকর্ম কিছু সেরে আসি, তারপরে জেলেটির সঙ্গে একেবারে ভাব জমিয়ে নেব। চলি গো মাধব। अच्छा दइयाला, তুমি কোথা থেকে আসছো? हम हमार गांव से आवतनी। তোমার গ্রাম? অনেক দূরে তোমার গ্রাম? अरे हमार गांव वो 5 मुड़ा पहाड़ के नीचे शामली नदी के पार बा। ওখানে লইতন ডাক গরম হইছে আছে। ডাক? মোড়ল মশাই, ও মোড়ল মশাই। গায় রে রাস্তার মাথার মুখ দিকাটিকি করে। তোমাকে দেখে আমার মনে হচ্ছে যেন সকাল বেলাকার তারা। তোমার কি হয়েছে বলো তো? আমি জানি না আমার কি হয়েছে। ফকির, তুমি যে কি রোগ তাই তো বুঝে উঠতে পারিনি। আচ্ছা ফকির, এবার তুমি কোথায় গিয়েছিলে? আমি এবার ক্রঞ্চ দ্বীপে গিয়েছিলাম। ক্রঞ্চ দ্বীপ সেইখান থেকে এইমাত্র আসছি। তোমার ভারী মজা তাই না? তালা নিদ অক্তরে। যখন আমার বন্ধু প্রহরী নগরের সিংহদ্বারে ঘন্টা বাজাবে তখন? হ্যাঁ, ইন অক্তরে মহারাজা এই উডি ফুল কোড়া গিদ্র। সমুখে শান্তি পারাবার, ভাষাও তরুণী হে কর্ণধার। তুমি হবে চিরসাথী, লও লও হে ক্রোড় পাতি। অসীমের পথে জ্বলিবে জ্যোতি ধ্রুব তারকার। মুক্তিদাতা তোমার ক্ষমা, তোমার দয়া হবে চির পাথেয় চিরযাত্রার। হয় যেন মর্তের বন্ধন ক্ষয়, বিরাট বিশ্ব বাহু মেলি লয়। পায় অন্তরে নির্ভয় পরিচয় মহা অজানার। ভাষাও তরুণী হে কর্ণধার, সমুখে শান্তি পারাবার। সমুখে শান্তি পারাবার, ভাষাও তরুণী হে কর্ণধার। তুমি হবে চিরসাথী, লও লও হে ক্রোড় পাতি। অসীমের পথে জ্বলিবে জ্যোতি ধ্রুব তারকার। মুক্তিদাতা তোমার ক্ষমা, তোমার দয়া হবে চির পাথেয় চিরযাত্রার। হয় যেন মর্তের বন্ধন ক্ষয়, বিরাট বিশ্ব বাহু মেলি লয়। পায় অন্তরে নির্ভয় পরিচয় মহা অজানার। ভাষাও তরুণী হে কর্ণধার, সমুখে শান্তি পারাবার। সমুখে শান্তি পারাবার, সমুখে শান্তি পারাবার।
মুশকিলে পড়ে গেছি। যখনও ছিল না তখন ছিলই না, কোনো কোনো ভাবনাও ছিল না। এখন যে কোথা থেকে এসে আমার ঘর জুড়ে বসলো, ও ও চলে গেলে এ ঘর আর ঘরই থাকবে না। কবিরাজ মশাই, আপনি কি মনে করেন ওকে? আর ভাগ্যে যদি আয়ু থাকে হ্যাঁ। তাইলে বেশি দিন বাইসা থাকতেও পারে, কিন্তু আয়ুর্বেদে যেরকম লেখছে হেতে তো বলেন কি? শাস্ত্রে কইছে ও, পৈত্তিকান সন্নিপাত যান কফ বাত সমুদ্ভবাত। থাক থাক থাক, ওই সমস্ত শ্লোকগুলো আর আওড়াবেন না। ওগুলো শুনলে আমার ভয় আরো বেড়ে যায়। তা কি করবেন কন? এই শরৎকালের রোদ আর বাতাস দুইটাই হইল গিয়ে পোলাডা লাগিয়া বিষবাক। কারণ কিনা শাস্ত্রে কইছে অপস্মারে জ্বরে কাশে কামলায়ং হলিমাকে। কারণটা হইল গিয়া পবনে তপনে চৈব। ওই জৈব নিয়ে আমার কি হবে বলুন তো? রোগের সমস্ত কষ্ট ও বেচারা মুখ বুজে সহ্য করে। আর আপনার ওষুধগুলো খাওয়ার সময় ওর কষ্ট দেখে যে আমার বুকটা ফেটে যায়। তাইলে ব্যাপারটা কি খাড়াইলো? এই কষ্ট যত বেশি তার ফলও তত বেশি। তাই তো মহর্ষি চবন কইছেন ভেষজং হিত বাক্যাংসা তিক্তং আশু ফালো পর্দা। একদমে উডি দত্ত মশাই। হ্যাঁ, ওদিকে আবার মেলা রুগী বসে আছে, কিন্তু ওই মনে রাখবেন ওই তিক্তং আশু ফালো পর্দা চলে। তিক্তম আশু ফলপ্রদম, ওইটুকু একটা ছেলে, তাকে কিনা দিন রাত ঘরের মধ্যে আটকে রাখতে হবে। আমার প্রাণে যে কোন পাগল ছিল সেই যে গেছে তাধিন 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 তাধিন। আমার লাজের বাঁধন সাজের বাঁধন কষে গেল ভজন সাধন তাধিন 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 তাধিন। বিষম নাচের বেগে দোলা লেগে ভাবনা যত সব ভেগেছে তাধিন 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 তাধিন। মাধব দত্ত আছো নাকি? মাধব, এই যে মাধব, গৃহস্থের কল্যাণ হোক। সর্বনাশ করলে। এই কেন কেন? এই আমাকে তোমার ভয় কিসের? তুমি যে ছেলে খেপাবার সর্দার। এই দেখো মাধব, তুমি ছেলে নও, তোমার খেপবার বয়সও গেছে। আরে তোমার ভাবনা কি? আরে ঘরে যে একটা ছেলে এনেছি। হ্যাঁ হ্যাঁ, এই সে কিরকম সে কিরকম জানোই তো ভাই। বহু কষ্টে কিছু অর্থ উপার্জন করেছি। এখন কোথাকার কি একজন এসে আমার বহু পরিশ্রমের ধন বিনে পরিশ্রমে ব্যয় করে চলে যাবে, এ কথা ভাবলেই বড় কষ্ট হতো। কিন্তু কিন্তু এখন সেই সমস্ত উপার্জন ওই ছেলে পাবে জেনে উপার্জনেও না বেশ একটা আনন্দ হচ্ছে। তবে হ্যাঁ, আচ্ছা মাধব, এই ছেলেটিকে পেলে কোথায়? আমার স্ত্রী, গ্রাম সম্পর্কে ভাইপো। ও, ছেলেবেলা থেকেই না ওর মা নেই। হ্যাঁ, আরে সেদিন হলো ওর বাবাও মারা গিয়েছে। সে কি? এই মাধব, তাহলে আমাকে তো তার দরকার আছে। আমি বরঞ্চ একবার ওর সঙ্গে। কবিরাজ মশাই বলেছেন ওর ওর ওইটুকু শরীরে যেভাবে বাত পিত্ত শ্লেষ্মা প্রকোপিত হয়েছে, তাতে আর বড় আশা নেই। তাই তো শরতের রৌদ্র আর বাতাস থেকে বাঁচিয়ে ওকে ঘরের মধ্যে বন্ধ করে রেখেছি। তুমি তো হলে গিয়ে ওই ছেলেগুলোকে ঘর থেকে বের করার সর্দার, তাই তো তোমায় ভয় করি। নিচে বলনি, একেবারে ভয়ানক হয়ে উঠেছি আমি ওই শরতের রৌদ্র আর হাওয়ার মতো। হ্যাঁ, কিন্তু মাধব, ঘরে ধরে রাখবার খেলাও আমি কিছু কিছু জানি। দাঁড়াও, অধিককার কাজকর্ম কিছু সেরে আসি, তারপর ওই জেলেটির সঙ্গে একেবারে ভাব জমিয়ে নেব। চলি গো মাধব। আমি
চঞ্চল হে আমি সুদূরের পিয়াসী আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসী আমি চঞ্চল পিসেমশাই! পিসেমশাই! কি অমল? কি? পিসেমশাই হ্যাঁ? আমি ওই উঠোনটাতে যেতে পারবো না? না বাবা, ওই দেখো না, যেখানে পিসিমা যাতাই করে ডাল ভাঙেন, আর ওই ভাঙা ডালের খুদগুলো কাঠবিড়ালিটা দু হাতে তুলে নিয়ে লেচের উপর ভর দিয়ে বসে কুটুস কুটুস করে খাচ্ছে। ওইখানটাতেও যেতে পারবো না। না বাবা, কবিরাজ যে বলেছেন বাইরে বেরোলে তোমার অসুখ করবে। কবিরাজ কেমন করে জানলে? বারে, কবিরাজ জানবেন না? তিনি যে এত মোটা মোটা সব পুঁথি পড়ে ফেলেছেন। ও, পুঁথি পড়লেই বুঝি সমস্ত জানতে পারা যায়? ও মা, তুমি তাও বুঝি জানো না? কেমন করে জানবো? আমি তো পুঁথি কিছুই পড়িনি, তাই তো জানি না। দেখো অমল, বড় বড় পণ্ডিতেরা তারা তো তোমারই মতন, তারা কিন্তু কেউ ঘর থেকে বেরোয় না। বেরোয় না? না, কখন বেরোবে? তারা যে কেবল দিন রাত ঘরের মধ্যে বসে পুঁথি পড়েন, আর কোনো দিকে তাদের চোখ নেই। অমল বাবা, তুমিও বড় হলে না, এই মস্ত বড় পণ্ডিত হবে। এই এত মোটা মোটা সব পুঁথি পড়ে ফেলবে, সবাই দেখে কত আশ্চর্য হয়ে যাবে। না না পিসেমশাই, আমি পণ্ডিত হব না। আমি চারিদিকে যা আছে সব দেখবো, কেবলই দেখে বেড়াবো। দেখবে কি? একবার এত আছেই বা কি? ওই যে আমাদের জানলা দিয়ে হ্যাঁ। দূরে পাহাড় দেখতে পাওয়া যায়। হ্যাঁ, আমার ভারী ইচ্ছে করে ওই পাহাড়টাকে পার করে চলে যাই। কি পাগলের মতো কথা! খামোখা কাজ নেই কম্ম নেই, পাহাড়টাকে পার করে চলে যাই। অমল, অমল, এটা তো বুঝতে হবে, ওই পাহাড়টা যখন মস্ত বেড়ার মতো উঁচু হয়ে রয়েছে, তখন ওটা পেরিয়ে যাওয়া বারণ। নইলে এত বড় বড় সব পাথর জড়ো করে এই এত বড় একটা কাণ্ড করবার দরকার কি ছিল? তোমার কি মনে হয় ও বারণ করছে? হ্যাঁ, আমার কিন্তু বোধ হয় পৃথিবীটা তো কথা কইতে পারে না, তাই নীল আকাশের দিকে অমন দু হাত তুলে ডাকছে। অনেক দূরে যারা একলা ঘরের ভিতর বসে থাকে তারাও সেই ডাক শুনতে পায়, পণ্ডিতরা বুঝি পায় না? পণ্ডিতরা তার তোমার মতো খ্যাপা নয়, তাই তারা সেটা শুনতেই চায় না। আমার মতো খ্যাপা না, আমি কালকে একজনকে দেখেছি। মা, তাই নাকি? তা কিরকম? শুধু একটু। কাঁধে একটা বাঁশের লাঠি, আর লাঠির আগায় একটা পুটুলি বাঁধা, আর ডান হাতে একটা ঘটি, আর পুরনো একজোড়া নাগরা জুতো পরে সে ওই মাটির রাস্তা ধরে ধরে ওই পাহাড়টাকে পার করে চলে যাচ্ছিল। আমি ওকে ডেকে জিজ্ঞাসা করলুম, তুমি কোথায় যাচ্ছ? কেন যাচ্ছ? আচ্ছা পিসেমশাই, কাজ কি খুঁজতে হয়? হ্যাঁ, হয় বই কি, সবাই কত কাজ খুঁজে বেড়ায়। বেশ তো, আমিও ভালো হয়ে গেলে আমিও কাজ খুঁজতে চলে যাব। তার পাশে নাগরাই জুতো পরা লোকটা চলে গেল। আমি দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলুম। ওই যে আমাদের ডুমুর গাছের তলা দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে না, হ্যাঁ, ওই ঝর্ণার জলে
ও আস্তে আস্তে নেমে পা ধুয়ে নিলে, তারপর কাঁধ থেকে লাঠি নামিয়ে পুটুলি খুলে ছাতু বের করে জল দিয়ে মেখে খেয়ে নিলে। খাওয়া হয়ে গেলে আবার পুটুলি কাঁধে করে নিলে। তারপরে ধীরে ধীরে পায়ের কাপড় গুটিয়ে ঝর্ণার জলের ভিতর পা দিতে দিতে পার হতে হতে কোথায় কত দূরে চলে গেলে। আমি পিসিমাকে বলে রেখেছি ওই ঝর্ণার ধারে গিয়ে আমি একদিন ছাতু খেয়ে আসবো। হ্যাঁ বেশ তো, তা পিসিমা কি বললে? পিসিমা বললে তুমি ভালো হয়ে যাও, তারপর তোমাকে ঝর্ণার ধার থেকে ছাতু খাইয়ে আনবো। আচ্ছা পিসিমশাই, আমি কবে ভালো হব? হ্যাঁ, আর তো বেশি দেরি নেই বাবা। দেরি নেই? হ্যাঁ। ভালো হলেই কিন্তু আমি চলে যাব। কোথায় চলে যাবে? কত আঁকা বাঁকা ঝর্ণার জলের ভিতর পা দিতে দিতে পার হতে হতে চলে যাব। দুপুরবেলা সবাই যখন ঘরের দরজা বন্ধ করে একলাটি শুয়ে আছে, তখন আমি কোথায় কত দূরে দূরে কাজ খুঁজতে খুঁজতে চলে যাব। আচ্ছা বেশ, তাই হবে কোন। তবে তুমি এখন আগে ভালো হয়ে ওঠো, তারপরে না হয়। তারপরে কিন্তু তুমি আমায় পণ্ডিত হতে বলো না পিসেমশাই। আচ্ছা বেশ তো, তা তুমি কি হতে চাও বলো? আমি কি হতে চাই? হ্যাঁ বলো। আমার এখন মনে পড়ছে না, আমি তোমাকে পরে মনে করে বলবো। আচ্ছা বেশ, তুমি তাই বলো কোন। শোনো বাবা, ওদিকে না আমার অনেক কাজ পড়ে আছে, আমি যাই আমার কাজগুলো সব মিটিয়ে আসি, কেমন? হ্যাঁ বাবা, তুমি কিন্তু আবার ওই যে সে বিদেশি লোক ডেকে ডেকে কথা বলো না জানো। বারে, বিদেশি লোক যে আমার ভারী ভালো লাগে। হ্যাঁ, কিন্তু কিন্তু তারা যদি তোমাকে ধরে নিয়ে যেত। ধরে নিয়ে যেত? হ্যাঁ। তবে তো বেশ হতো, কিন্তু আমাকে তো কেউ কোথাও ধরে নিয়ে যায় না, দিন রাত্রি কেবল বসিয়ে রেখে দিয়ে যায়। আচ্ছা বেশ, তুমি এখানে চুপটি করে বসো, আমি যাই কাজগুলো মিটিয়ে আসি। এখানেই বসবে, বাইরে বেরিয়ে যেও না, কেমন? না পিসেমশাই, বাইরে বেরোবো না, কিন্তু আমাদের ওই রাস্তার ধারের ঘরটাতে আমি বসে থাকবো। দইয়ালা, আমি যদি তোমার সাথে যেতে পারতুম তাহলে যেতুম। बेटा तुम यहाँ बैठ के क्या करता रही? আমাকে কবিরাজ বাইরে বেরোতে মানা করেছেন, তাই তো আমি এখানেই বসে থাকি। ओ हो तो का फैलबा? আমি জানি না, আসলে আমি তো পুঁথি কিছু পড়িনি, তাই জানি না। আচ্ছা দইয়ালা, তুমি কোথা থেকে আসছো? हम हमार गांव से आवतनी। তোমার গ্রাম অনেক
अरे हमार गांव वो 5 मुड़ा पहाड़ के नीचे शामली नदी के पार बा। পাঁচমুড়া পাহাড়, সামলি নদী, কি জানি তোমাদের গ্রাম হয়তো দেখেছি কখনো। तू देख ली सो वो पहाड़ के नीचे कब गए थे तू? না না, আমি কোনোদিনও যাইনি, কিন্তু আমার জানি মনে হয় অনেক পুরনো কালে অনেক বড় বড় গাছেদের তলায় তোমাদের গ্রাম, একটা রাঙা রাস্তার ধারে, তাই না? ठीक बात। আর সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। अरे कितना आश्चर्य होके वाला बात बेटा, वो हमार गांव में ढेर सारा गाय चढ़ेला। আর গ্রামের মেয়েরা সন্ধ্যেবেলা নদী থেকে জল তুলে মাথায় কলসি করে যায়, তারা সব লাল শাড়ি পরা। वाह 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 बेटा, ठीक बात। हमार गांव वो गैला पारा के सभी लड़कियां नदी से पानी भर के लावती है। लेकिन बबुआ वो सभी ही लाल ही साड़ी पहने ऐसा नहीं है। लेकिन बेटा तुम जरूर वहां कभी गए होगे। না না দইওয়ালা, আমি সত্যি বলছি, আমি কোনোদিনও যাইনি, কিন্তু যেদিন কবিরাজ আমায় বাইরে বেরোতে বলবে তুমি আমাকে নিয়ে যাবে তোমাদের গ্রামে। अरे जरूर ले जाए बेटा, जरूर ले जाए। তাহলে আমাকে এমন দই বেচতে শিখিয়ে দিও না। दही बेचे काहे जाइबे बबुआ, ई बड़का बड़का किताब पढ़कर तू पंडित बन जाइबे। না না দইওয়ালা, আমি পণ্ডিত হব না, আমি তোমার মতো তোমাদের গ্রাম থেকে, তোমাদের গোয়ালা পাড়া থেকে দই নিয়ে এসে গ্রামে গ্রামে বেচে বেড়াবো। তুমি কেমন সুর করে করে বলো, দহি দহি মিঠা দহি। আমাকে সুরটা শিখিয়ে দাও না। हाय रे मेरी किस्मत, अरे बबुआ ई धुन का सिखाई तो राको। না না দইওয়ালা, ওই সুরটা শুনতে আমার ভারী ভালো লাগে। আকাশের অনেক শেষ থেকে পাখির ডাক শুনলে মন যেমন উদাস হয়ে যায়, তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই ওই গাছেদের শাড়ির মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল, কি জানি কি মনে হচ্ছিল। बेटा ये एक बार दही तुम खाओ। কেমন করে খাবো? আমার কাছে তো পয়সা নেই। अरे नहीं नहीं, पैसे की बात मत करो। দইওয়ালা, তোমার অনেক দেরি হয়ে গেল, তাই না দইওয়ালা? कुछ देर नहीं थे भाई बेटा, हमार कोनो नुकसान नहीं थे भाई। दही बेचे का इतना सुख ये तो तू हर पास देख लेनी। दही
এখানে কি করছিস কেন? আমাকে তোর ডর নাই? কেন? তোমাকে কেন ভয় করব? যদি তোকে ধরে নিয়ে যাই? ধরে নিয়ে যাবে? কোথায় ধরে নিয়ে যাবে? ওই অনেক দূরে, ওই ওই পাহাড়টা পার করে। একেবারে রাজার কাছে যদি ধরে নিয়ে যাই? রাজার কাছে নিয়ে চলো না আমায়। কিন্তু আমাকে যে কবিরাজ ঘর থেকে বাইরে বেরোতে মানা করেছেন। কবিরাজ মানা করিয়েছে? ও, ওটে মুটা শুকায় সাদা হয়ে গেছে। আচ্ছা প্রহরী, তুমি ঘন্টা বাজাবে না? এখনো সময় হয় নাই। কেউ বলে সময় বয়ে চলেছে, কেউ বলে সময় হয়নি। আচ্ছা, তুমি ঘন্টা বাজালে তবেই তো সময় হবে। তা হবে কেন? সময় হইলে আমি ঘন্টা বাজাই দিই। তোমার ঘন্টা বাজে আমার ভারী ভালো লাগে শুনতে। আচ্ছা প্রহরী, তোমার ঘন্টা কেন বাজে? ঘন্টা এই কথা সকলকে কয়। সময় বইসা নাই, সময় সব সময় চড়ে চলে যাচ্ছে। চলে যাচ্ছে? কোথায় চলে যাচ্ছে? কোন দেশে? সেই দেশ বুঝি কেউ দেখে আসেনি? আমার না ভারী ইচ্ছে করে ওই সময়ের সাথে চলে যেতে। যেই দেশের কথা কেউ জানে না, সে অনেক দূরে। সেদিন সকলকে যেতে হবে বা? আমাকেও যেতে হবে। হবে কি তো? কিন্তু কবিরাজ যে আমায় ঘর থেকে বাইরে বেরোতে মানা করলেন। কোনদিন কবিরাজ লিজি আইসা ছাড়িয়ে দিয়ে যাবে? না না, তুমি তাকে জানো না। তিনি কোথাও ছাড়েন না, তিনি কেবল দিন রাত্রি বসিয়ে রেখে দেন। তার চেয়ে ভালো কবিরাজ যে আছে, সে লিজি আইসা হাতে ধরিয়া ছাড়িয়ে দিয়ে যাবে। আমার সেই ভালো কবিরাজ কবে আসবে? আমার যার এখানে বসে থাকতে ইচ্ছে করছে না। অমন কথা কইতে নেই বা? না, আমি তো বসেই আছি। আমাকে দিন রাত্রি যেখানে বসিয়ে রেখে দিয়েছে, আমি তো সেখান থেকে নড়িনি। কিন্তু যখন তোমার ঘন্টা বাজে, তখন আমার কেমন একটা করে। আচ্ছা প্রহরী, কি বাপ? ওই যে ওই রাস্তার ওপারে অনেক বড় নিশান উড়িয়ে দিয়েছে, আর ওখানে লোকজন কেবলই আসছে আর যাচ্ছে। ওখানে কি হয়েছে? ওখানে ওখানে লইতন ডাকঘর বইছে আছে। ডাকঘর? কার ডাকঘর? ডাকঘর কার হবে? রাজার ডাকঘর। সে ছেলেটা ভারী মজার। ও, তার মানে ওখান থেকে সব রাজার নামে চিঠি আসে? আসে তো। দেখো কোনদিন তোমার নামেও চিঠি আসবে। আমার নামে চিঠি আসবে? কিন্তু আমি যে ছেলে মানুষ, আর আমার নামে চিঠি আসবে তুমি কেমন করে জানলে? তা নইলে তোমারও খোলা জানলা সামনে কত বড় একটা সোনালী রঙের নিশান উড়াই ডাকঘর হইতে যাবেন কেন? আচ্ছা, যদি আমার নামে চিঠি আসে তাহলে আমায় কে দিয়ে যাবে? অনেক ডাকঘর করা রয়েছে, দেখো নাই? ছাতিয়ে গোল গোল সোনার তকমা পরে তারা কেমন ঘোরাঘুরি করে। ঘোরাঘুরি করে? কোথায় ঘোরাঘুরি করে? ঘরে ঘরে, দেশে দেশে। ছেলের কথা শুনলে হাসি পায়। বেশ তো, তাহলে আমিও বড় হলে রাজার ডাকঘর করা হব। ছেলে বলে রাজার ডাকঘর করিয়া হবে। তুমি অমন করে হাসছো কেন? ওই কাজটাই আমার সবচেয়ে ভালো লেগেছে। না না, তোমার কাজটাও ভালো। দুপুরবেলা যখন রোদ্দুর ঝাঁ ঝাঁ করে, তখন তোমার ঘন্টা বাজে ঢং ঢং ঢং। আর এক একদিন রাত্রিবেলা ঘুম ভেঙে গেলে বিছানার উপর উঠে দেখি প্রদীপের আলো নিভে গেছে, আর কোন অন্ধকারের মধ্যে দিয়ে তোমার ঘন্টার আওয়াজ আসছে।
বাঁধাবে। ওকে বুঝি রাজা মোড়ল করে দিয়েছে? আরে না না, ও নিজেই মুরলি করে। যে ওকে নাই মানে তার সাথে দিন রাত এমনই লাগে সকলে ওকে ডর পায়। আমার কাজ কেমন যাচ্ছে, আজ আমি যাই, আবার কাল সকালে এসে তোমাকে পুরা শহরের খবর শুনে যাব। আজ আমি যাই। মোড়ল মশাই, ও মোড়ল মশাই। গায়ে রে রাস্তার মধ্যে মুখ দিকাটিকি করে কোন বান্দর রে? তুমি তো মোড়ল মশাই, তোমাকে তো সবাই মানে। আহা, না মানে তা ঠিতা খুব মানে। রাজার ডাকঘর করারা তোমার কথা শোনে? না শুনলে ওর প্রাণ বাঁচে। ভাই রে কি সাধ্য। তুমি রাজার ডাকঘর করাকে বলে দেবে আমার নাম অমল, আমি এই জানলাটার কাছে বসে থাকি। কেন কত দেখো? যদি আমার নামে চিঠি আসে? তোর নামে চিঠি? তো কার চিঠি লিখবে? যদি রাজা নিজে চিঠি লেখে? রাজা তো রাজা তো চিঠি লিখবে, তা না লিখবে তা কি তা? তুই হলো রাজার পরম বন্ধু, তোর সঙ্গে দেখা না হইয়া রাজা শুকিয়ে যাইছে। খবর পাছু সবুর চিঠি আজই আসে কি কালই আসে। তুমি অমন করে কথা করছো কেন? তুমি কি আমার উপর রাগ করেছো? তোর উপর রাগ করি? এত সাহস মোর? তোর সঙ্গত রাজার চিঠি চলে। মাধব দত্ত ইনা বড় বার বাড়ছে, এটা পয়সা জমাইছে দেখিয়া ওর ঘর রাজা বাচ্চা ছাড়ার কথা নাই। সবুর মুই মজা দেখাচ্ছেন। আরে বাবু, রাজা টপ টপে চিঠি যাতে তোর ঘরত আসে মুই তারই ব্যবস্থা করছেন। না না, তোমায় কিচ্ছু করতে হবে না। কেন রে? তোর খবর মুই রাজাকে জানিয়ে দিন, আর রাজা থাকিন না পারি তোমার নাল্লায় এলাচ পাইক পেছে দেবে। মাধব দত্তর বড় বার বাড়ছে, রাজার কানে কথাটা উঠলে একেবারে শেষ হয়ে যাইবে। আসেন, এই দেখেছেন বসে থাকতে ইচ্ছে করে না। তোমাকে দেখে আমার মনে হচ্ছে যেন সকালবেলাকার তারা। তোমার কি হয়েছে বলো তো? আমি জানি না আমার কি হয়েছে, কিন্তু কবিরাজ মশাই আমার ঘর থেকে বাইরে বেরোতে মানা করেছেন। আহা, তবে বেরিও না, কবিরাজের কথা মেনে চলতে হয়। তুরন্ত বলা করতে নেই, তাহলে লোকে তোমার দুষ্টু বলবে। তোমার বাইরের দিকে তাকিয়ে খুব মন ছটফট করছে, তাই না? আমি বরঞ্চ তোমার এই আটখানা জানলা বন্ধ। না না, ওইটা বন্ধ করো না, আমার এখানে আর সবই বন্ধ, খালি ওইটুকু খোলা। তুমি কে বলো না? তোমাকে তো আমি চিনি না। আমি আমি সুধা। সুধা? জানো না, আমি এখানকার মালিনীর মেয়ে। তুমি কি করো? আমি রোজ সাজি ভরে ভরে ফুল তুলে নিয়ে এসে একটা মালা গাঁথি। এখন তো ফুল তুলতেই চলেছি। ফুল তুলতে চলেছো? তাই
তাই তোমার পা দুটো আমার খুশি হয়ে উঠেছে। যতই চলেছ মল বাঁধে ঝম ঝম ঝম। তোমার সাথে যেত তাহলে গাছের অনেক উঁচু ডাল যেখানে হাত পাওয়া যায় না সেইখান থেকে তোমায় ফুল পেড়ে দিত। তাই বই কি ফুলের খবর তুমি নাকি আমার থেকে বেশি জানো? জানি তো, আমি খুব জানি। আমি 7 ভাই চম্পার খবর জানি। আমার মনে হয় আমাকে যদি সবাই ছেড়ে দিত তাহলে আমি চলে যেতে পারতাম অনেক ঘন বনের মধ্যে, যেখানে রাস্তা খুঁজে পাওয়া যায় না সেইখানে, সেই গাছের সব সরু ডালে যেখানে মনুয়া পাখি বসে দোলা খায় সেখানে চাপা হয়ে পড়তে পারতুম। তুমি আমার পারল দিদি হবে? কি বুদ্ধি তোমার! আমি কি করে তোমার পারল দিদি হব? আমি যে সুধা, আমি যে এখানকার শশীমালিনীর মেয়ে, আমাকে রোজ একটা মারা রাখতে হবে। আমি যদি তোমার মতো এখানে বসে থাকতে পারতুম তাহলে কেমন মজাটাই না হতো। তাহলে সমস্ত দিন ধরে কি করতে? আমার একটা বেনেবো পুতুল আছে, তার বিয়ে দিত। আমার একটা খুশি মেনি আছে, তাকে নিয়ে কুটি 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 কুটি। যাই, বেলা বয়ে যাচ্ছে, দেরি হলে আর একটা ফুলও পাবো না। আমার একটা ফুল দিয়ে যাবে? ফুল অমনি কেমন করে দেবো? দাম দিতে হবে যে। বেশ তো, আমি বড় হয়ে গেলে গাছ খুঁজতে চলে যাব ওই ঝর্ণা পার করে, তখন তোমায় দাম দিয়ে যাব। আচ্ছা বেশ। তাহলে ফুল তুলে আসবে? আসবো আসবে? আসবো গো আসবো। আমাকে ভুলে যাবে না তো? আমার নাম অমল, মনে থাকবে তোমার? না না, ভুলবো না। দেখো, ঠিক মনে থাকবে। ভাই, তোমরা সব কোথায় চলেছো ভাই? একটু দাঁড়াও না। আমরা সবাই খেলতে চলেছি। কি খেলবে? আমরা চাষ খেলা খেলবো। এই আমাদের লাঙ্গল আর আমরা দুজনে গরু হবো। সমস্ত দিন ধরে খেলবে হ্যাঁ, সমস্ত দিন। আর সন্ধ্যের সময় ওই মাটির রাস্তা ধরে ধরে বাড়ি ফিরে আসবে। হ্যাঁ, সন্ধ্যার সময় বেরো। আমার এই খোলা জানলাটা সামনে দিয়ে ফিরো না ভাই। তুমি বেরিয়ে এসো না, আমাদের সঙ্গে খেলবে চলো। আমাকে কবিরাজ বাইরে বেরোতে বারণ করেছেন। কবিরাজ? কবিরাজের মানা তুমি শোনো বুঝি? এই চল ভাই চল, আমাদের দেরি হচ্ছে, চল। না ভাই,
আরো একটু সময় আমার এই খোলা জানলাটার সামনে খেলো না। এখানে কি নিয়ে খেলবো? এই তো আমার সমস্ত খেলনা পড়ে আছে, এগুলো তোমরাই নাও। বাবা বাবা, কি চমৎকার খেলনা! এই যে জাহাজ, এই দেখ জটাই বুড়ি। সুন্দর সেপাই। আচ্ছা, এই সব খেলনা তুমি আমাদের দিয়ে দিলে? হ্যাঁ, সব তোমাদের দিলাম। তোমার কষ্ট হচ্ছে না? না না, একেবারে না। ও ভাই, সেপাইগুলোকে ওখানে সব সাজা, আমরা সবাই যুদ্ধ যুদ্ধ খেলি। কিন্তু বন্দুক পাই কোথায়? এই তো একটা সরকারি পড়ে আছে, দেখ। এই নে। এইটা ভেঙে আমরা বন্দুক বানাই। হ্যাঁ, এই নে। এই নে। এই নে। ভাই, তুমি ঘুমিয়ে পড়ছো? হ্যাঁ ভাই, খুব ঘুম পাচ্ছে। অনেকক্ষণ বসে আছি তো, তাই না পিঠটাও খুব ব্যথা করছে। কিন্তু বেলা যে সবে এখন 1 প্রহর, এখনই তোমার ঘুম পায় কেন? ওই শোনো, 1 প্রহরের ঘন্টা বাজছে। হ্যাঁ। হ্যাঁ, আমাকে ঘুমোতে যেতে ডাকছে। এই চল চল চল। আচ্ছা ভাই, তোমাদের একটা কথা জিজ্ঞাসা করি? করো করো। আচ্ছা, তোমরা রাজার ডাকঘর করাতে চেনো? চিনি বলকি, খুব চিনি। তাদের নাম জানো? হ্যাঁ, একজন আছে বাদলর করা। ওই যে একজন শরৎ। হ্যাঁ, আরো কত আছে? আচ্ছা, যদি আমার নামে চিঠি আসে, তারা আমায় কেমন করে চিনবে? আরে চিঠিতে তোমার নাম লেখা থাকলে তারা ঠিক তোমাকে চিনে নেবে। বেশ তো, কাল সকালে যখন তোমরা খেলতে আসবে, তাদের মধ্যে একজনকে এনে আমাকে চিনিয়ে দিও না? আচ্ছা, দেবো। চল 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 চল। পিসেমশাই, হ্যাঁ পিসেমশাই, হ্যাঁ। আজ আর ওই জানলার কাছটাতেও যেতে পারবো না। কবিরাজ বারণ করেছেন। হ্যাঁ বাবা, ওখানে বসে বসেই তো তোমার ব্যামো আরো বেড়ে গিয়েছে। না পিসেমশাই, আমি আমার ব্যামোর কথা কিছুই জানি না, কিন্তু এখানটাতে বসে থাকলে আমি বেশ ভালো থাকি। ওখানে বসে থেকে থেকে তো তোমার এ শহরের যত রাজ্যের ছেলে বুড়ো সবার সাথে ভাব করে নিয়েছো। আচ্ছা
আচ্ছা পিসেমশাই, আজ মনে হয় আমার সেই ফকির আমাকে দেখতে না পেয়ে ফিরে চলে যাবে। তোমার আবার ফকির কে বাবা? সেই যে গো, যে আমাকে নানা দেশ বিদেশের গল্প শুনিয়ে যায়, শুনতে আমার ভারী ভালো লাগে। কই, আমি তো তেমন কোনো ফকিরকে চিনি না। ওই তো ঠিক তার আসবার সময় হয়েছে। তোমার দুটি পায়ে পড়ি পিসেমশাই, একটিবার বলবে সে যেন একবার আমার ঘরে আমার পাশে এসে বসে। কেউ কখনো এই যে ফকির, এসো এসো আমার পাশে এসে বসো। আমি তোমার পাশে গিয়ে বসি। কি এ যে আমি ফকির, তুমি যে কি রং তাই তো বুঝে উঠতে পারিনি। আচ্ছা ফকির, এবার তুমি কোথায় গিয়েছিলে? আমি এবার ক্রঞ্চ দ্বীপে গিয়েছিলাম। ক্রঞ্চ দ্বীপ, সেইখান থেকে এইমাত্র আসছি। তোমার ভারী মজা তাই না? তুমি কিন্তু আমায় বলেছিলে আমি ভালো হয়ে গেলে তুমি আমাকে তোমার চেলা করে নেবে, মনে আছে ফকির? খুব মনে আছে। বেড়াবার এমন সব মন্ত্র শিখিয়ে দেবো যে সমুদ্রে, পাহাড়ে, অরণ্যে কোথাও কোথাও কিছুতে বাধা দিতে পারবে না। আচ্ছা আচ্ছা, এ কি পাগলের মতো কথা হচ্ছে বলে রেখে তোমাদের? বাবা অমল, দেখো পাহাড় পর্বত সমুদ্রকে তো ভয় করিনি, কিন্তু তোমার এই পিসেটির সঙ্গে যদি আবার ওই কবিরাজ এসে জোটেন তাহলে আমার মন্ত্রকে হার মানতে হবে। না না পিসেমশাই, এখন আমি কোথাও যাব না। এখন আমি চুপটি করে এইখানটাতেই শুয়ে থাকবো। কিন্তু যেদিন আমি ভালো হয়ে যাব, আমি সেই দিনই ফকিরের মন্ত্র নিয়ে বেরিয়ে পড়ব। পাহাড় পর্বত অরণ্য আমাকে কিচ্ছুতে আটকে রাখতে পারবে না, কিচ্ছুতে না। ছি বাবা, কি বলি আমার যাই যাই বলতে নেই, শুনলে আমার বড় কষ্ট লাগে। আচ্ছা ফকির, ক্রঞ্চদ্বীপ কিরকম দ্বীপ বলো না আমায়। সে ভারী আশ্চর্য জায়গা, ভারী আশ্চর্য জায়গা অমল। সেখানে মানুষ নেই, সে পাখিদের দেশ। তারা কথা কয় না, তারা চলে না, তারা শুধু গান গায় আর ওড়ে। সমুদ্রের ধারে, সমুদ্রের ধারে বই কি সব নীল রঙের পাহাড় আছে। নীল পাহাড়েই তো তাদের বাসা। সন্ধ্যের সময় সেই পাহাড়ের উপর সূর্যাস্তের আলো আর ঝাঁকে ঝাঁকে সবুজ রঙের পাখি বাসায় ফিরে আসতে থাকে। সেই আকাশের রঙে, পাহাড়ের রঙে, পাখিদের রঙে সে কাণ্ড হয়ে ওঠে। পাহাড়ে ঝর্ণা আছে, বিলক্ষণ। ঝর্ণা না থাকলে কি চলে, একেবারে হিরে কালিয়ে ঢেলে দিচ্ছে। আর তার কি নৃত্য অমল, মুড়িগুলোকে ঠুমঠাম 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 করে বাজাতে বাজাতে, গল 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 চট 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 করতে করতে সমুদ্রের মধ্যে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ছে। অমল, কোন কবিরাজের বাবার সাধ্য নেই যে তাকে কোথাও একদণ্ড আটকে রাখে, কিন্তু পাখিগুলো যদি আমাকে নিতান্ত তুচ্ছ একটা মানুষ বলে ভুল না করতো, তাহলে ওদের ওই হাজার হাজার বাসার এক পাশে বাসা বেঁধে সমুদ্রের ঢেউ দেখে দেখে সমস্ত দিনটা কাটিয়ে দিত। আমি যদি পাখি হতুম না তাহলে তাহলে একটা ভারী মুশকিল হতো। শুনলুম তুমি নাকি দইওয়ালাকে বলে রেখেছো যে বড় হলে তুমি দই বিক্রি করবে। তো পাখিদের মধ্যে তোমার দইয়ের ব্যবসাটা তেমন জমতো না, ওতে তোমার কিঞ্চিত লোকসানি হতো না? দেখছি আমাকে শুধু খেপিয়ে তুলবে, আমি চললাম। আরে ও মাধব, ও পিসেমশাই, আমার সেই দইওয়ালা ফিরে চলে গেছে। গেছে বই কি, তোমার এই শখের ফকিরের তলবি বয়ে ক্রঞ্চদ্বীপের পাখির বাসায় উড়ে বেড়ালে তার তো পেট চলে না। সে তোমার জন্য একবার দই রেখে গেছে, আর বলে গেছে গ্রামে তার বঞ্জির বিয়ে, তাই কলবি পাড়ায় বাঁশির ফরমাস দিতে যাচ্ছে, তাই বড় ব্যস্ত আছে সে। সে যে বলেছিল তার বঞ্জিটির সাথে আমার বিয়ে দেবে। হ্যাঁ, এই বলেছিল নাকি? এই তবে তো বড় মুশকিল দেখছি। বলেছিল
তার নাকে নোলক, তার লাল ডুরের শাড়ি। সকালবেলা স্নান করে নিজ কালো গরুর দুধ দুয়ে নিজে হাতে মাটির ভাঁড়ে করে ফেনা শুদ্ধ দুধ খাওয়াবে। আর সাঁঝের বেলায় গোয়াল ঘরে প্রদীপ দেখিয়ে এসে আমাকে 7 ভাই চম্পার গল্প করে শোনাবে। কাঁসা বউ তো, এই আমি ফকির মানুষ, আমার কিরকম লোভ হচ্ছে। তো আবার দিক না, এবারকার মতন করে বিয়ে দিক না। এই আমি তোমাকে বলছি, তোমার দরকার হলে কোনোদিন ওর ঘরে বঞ্জির অভাবই হবে না। আর তো আমার চলে না, আমি চললাম। ও মাধব, যাও কোথায় মাধব? ওই মাধব। ও ফকি, পিসি মশাই তো গিয়েছে। এবার আমায় চুপি চুপি বলো না, আমার নামে রাজার চিঠি কি এসেছে? শুনেছি তো, সে চিঠি রওনা হয়ে বেরিয়েছে। সে চিঠি এখন পথে আছে। পথে? কোন পথে? সেই যে বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হয়ে গেলে অনেক দূর দেখতে পাওয়া যায়, সেই ঘন বনের পথে। তবে এই তুমি তো সব জানো দেখছি। আরে সেই পথেই তো। জানি ফকি, আমি সব জানি। তা তো দেখতেই পাচ্ছি। আচ্ছা অমল, তুমি কেমন করে জানলে? কেমন করে জানলাম তা ঠিক বলতে পারবো না, কিন্তু আমার জানি মনে হয় সে আমি অনেকবার দেখেছি, অনেক কাল আগে। কত কাল আগে ঠিক মনে পড়ে না। বলবো? হ্যাঁ বলো বলো। আমার মনে হয় রাজার ডাকঘর করারা ওই ওই পাহাড়ের গা বেয়ে বেয়ে নেমে আসছে। মাথায় একটা চিঠির থলি আর হাতে একটা লণ্ঠন। কতদিন, কত রাত্রি ধরে সে নেমে আসছে। নদীর পায়ের কাছে ঝর্ণার পথ যেখানে ফুরিয়েছে সেই পথ ধরে চলে আসছে। নদীর পাশে জোয়ারের খেত, খেতে একটিও মানুষ নেই। কাদা খোঁচা লেজ দুলিয়ে দুলিয়ে বেড়াচ্ছে। তারই পাশ দিয়ে সরু আল চলে গিয়েছে, সেই আল ধরে ধরে আসছে। রাত্রি দিন শুধু একলাটে চলে আসছে ফকির। আর যত সে আসছে দেখছি আমার মনের ভিতরে না ভারী ভারী খুশি হয়ে উঠছে, ভারী খুশি হয়ে উঠছে। অমল, অমন নবীন চোখ তো আমার নেই, তবু তোমার দেখবার সঙ্গে সঙ্গে আমিও দেখতে পাচ্ছি। আচ্ছা ফকির, যে রাজার ডাকঘর সে রাজাকে তুমি জানো? জানি বই কি, আমি যে রোজ তার কাছে ভিক্ষে নিতে যাই। বেশ তো, আমিও ভালো হয়ে গেলে আমিও তার কাছে ভিক্ষে নিতে যাব। তার দরজার কাছে দাঁড়িয়ে জয় হোক জয় বলে হোক ভিক্ষে চাইবো, খঞ্জনি বাজিয়ে নাচবো, সে বেশ হবে, তাই না ফকির? কিন্তু খুব ভালো হবে, তোমাকে সঙ্গে করে নিয়ে গেলে আমারও পেট ভরে ভিক্ষে মিলবে। আচ্ছা অমল, তুমি তুমি কি ভিক্ষে চাইবে? আমি রাজাকে বলবো তিনি যেন আমাকে তার ডাকঘরের হারকড়া করে দেন। ডাকঘর করা? হ্যাঁ, আমি তার নামে চিঠি গ্রামে গ্রামে দেশে দেশে বিলি করে বেড়াবো। বাহ! জানো ফকির, আমাকে না একজন বলেছে আমি ভালো হয়ে গেলে সে আমাকে ভিক্ষে করতে শিখিয়ে দেবে। কে বলো দেখি? ছিদাম। কোন ছিদাম? সেই যে গো, অন্ধ খোড়া। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও তো বেচারা চোখে দেখতে পায় না, না, তাই আমারই মতো একটা বাচ্চা ছেলে ওকে চাকার গাড়িতে করে ঠেলে ঠেলে নিয়ে বেড়ায়। আমি পিসি মশাইকে বলি ওকে ভিক্ষে দিতে, পিসি মশাই বলে ও নাকি মিথ্যে কানা, মিথ্যে খোড়া। আচ্ছা ফকির, মনে হয় মিথ্যে কানাই হলো, কিন্তু চোখে যে দেখতে পায় না, দেখছি তো সত্যি। এই এই অমল, ওর মধ্যে সত্য হচ্ছে ওইটুকু যে ও চোখে দেখতে পায় না। সে তুমি ওকে অন্ধ বলো আর নাই বলো। আচ্ছা অমল, ও যে চোখে দেখতে পায়, তো তোমার কাছে বসে থাকে কি করতে? বারে, ওকে যে আমরা দেশ বিদেশের গল্প শোনাই। তাই? যে গল্পগুলো তুমি আমায় করো সেই সব গল্প ওকে আমি করেছি। ও শুনতে ভারী ভালোবাসে।
সেই যে সেই দিন আমাকে এক হালকা দেশের গল্প করেছিলে, হালকা দেশ। যেখানে কোনো জিনিসের কোনো ভার নেই, না। যেখানে একটু লাফ দিলে অনেক বড় পাহাড় পার করা যায়, সেই গল্প শুনেও কি খুশি হয়েছে। আচ্ছা বৌদি, হ্যাঁ? সে দেশে কোন পথ দিয়ে যাওয়া যায়? আচ্ছা, ভেতরের দিক দিয়ে একটা রাস্তা আছে অমল, কিন্তু সে তো খুঁজে পাওয়া ভারী শক্ত। এই যে তোমরা একই ফ্যাসাদ বাঁধিয়ে বসে আছো, বলো দেখি। কেন, কি হয়েছে? তোমরা নাকি রটিয়েছো রাজামশাই নাকি তোমাদেরকে চিঠি লিখবেন বলে ডাকঘর বসিয়েছেন। আহা, তাতে হয়েছেটা কি? আমাদের পাড়ার পঞ্চানন মোড়ল হ্যাঁ। রাজার কানে এই কথাটা তুলে একটা বেনামি চিঠি লিখে দিয়েছে। ও এই দেখো মাধব, হ্যাঁ, এই সকল কথাই যে রাজার কানে পৌঁছয় তা কি আর আমরা জানি না ভেবেছো? খুব জানি। তা জানো যখন একটু মুখটা সামলে চলো না কেন বাবু? ওই রাজা বাদশাহের নামে যাতা কথা কি না বললেই নয়। তোমরা দেখছি আমাকে সত্য বিপদে ফেলবে। আচ্ছা ফকির, রাজা কি আমার উপর রাগ করেছে? না, বললেই হলো রাগ করেছে। এই তোমার মতন ছেলে আর আমার মতন ফকিরের ওপর রাগ করে সে কেমন তার রাজাগিরি ফলায় একবার দেখি না। জানো তো ফকির, আজ সকাল থেকেই না আমার চোখের উপর কেবল থেকে থেকে অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে যেন সব স্বপ্ন। আচ্ছা ফকির, রাজার চিঠি কি আসবে না? আচ্ছা, যদি এক্ষুনি এখানে সব অন্ধকার হয়ে যায়। রাজার চিঠি আসবে। আজ কেমন ঠেকে আছে? হ্যাঁ, কেমন ঠেকে আছে? খুব ভালো, খুব ভালো কবিরাজ মশাই। মনে হচ্ছে আমার আর কোনো অসুখ, কোনো বেদনা নেই। ওই যে কইছে ভালো ঠেকে আছে, ওইটাই হইছে খারাপ লক্ষণ। মগো চক্রধর দত্ত মশাই কইছে। চক্রধর দত্তের কথা রাখুন, এখন বলুন ব্যাপারখানা কি? পথ হইতে আছে ধইরা রাখা যাইব না। হ্যাঁ, কিন্তু আমি যে ওকে খুব যত্ন করে রেখেছি। ঘরের দরজা জানলা সবসময় বন্ধ রাখি, বাইরের বাতাস একেবারে আসতে দিইনি। হঠাৎ আইস কেমন একটা বাতাস দিতে আছে। ওই দেই হাইছি তোমাকে ওই সদর দরজার ভিতর দিয়া হুহু হুহু কইরা বাতাস বইতে আছে। ওটা একেবারে ভালো না। তুমি যাও এখনই গিয়া ওই দরজাটা বেশ ভালো কইরা তালা চাবি দিয়া বন্ধ কইরা রাখো। না হয় 2-4 দিন তোমাদের এখানে লোকজন আনাগোনা বন্ধই থাকুক না। কবিরাজ মশাই, অমল চোখ বুঝে রয়েছে, বোধহয় ঘুমাচ্ছে। যে আপনার নয় তাকে ঘরে আনলুম, ভালোবাসলুম, বোধ করিয়া ধরে রাখতে পারবো না। তোমাদের ঘরে মোড়ল আসতেছে যে দেখি। মুই আসি ভাই, মুই বাড়ি যাই একটা 20 বড়ি পাঠায় দিতাছি। যদি রাখবার হয় হেইটাতেই টাইনা রাখতে পারবে। মুই আসি। আরে বাপুই, আরে চুপ চুপ, ঘুমোচ্ছে। না ফকির, তুমি মনে করেছো আমি ঘুমিয়ে পড়েছি। আমি ঘুমোইনি, আমি তো সব শুনতে পাচ্ছি ফকির। অনেক অনেক দূরের কথাও যে শুনতে পাচ্ছি। আমার মনে হচ্ছে আমার মাথার কাছে বসে আমার মা বাবা কথা বলছেন। আরে মাধব দত্ত, আজকাল যে তোর সাথে বড় বড় মানুষের সমন। দোহাই মোড়ল মশাই, এসব কথা নিয়ে পরিহাস করবেন না। তোমার এই বাপুইটা যে রাজার চিঠির জন্য অপেক্ষা করিয়াছে। ও ছেলে মানুষ, পাগল, ওর কথা ধরলে কি চলে? হেঁটে রাজ্যের কি আছে? তোমার না এমন যোগ্য ঘর রাজা কোটে পাবে? তাই দেখেছেন না তোমার জানলার সামনে রাজার নয়া ডাকঘর বাজছে। আরে বাপুই, তোর নামে যে রাজার চিঠি আসছে। সত্যি? এটা ঠোঁট না হয়ে যায় কোটে। নেই, রাজার চিঠি নেই। তুমি ঠাট্টা করছো না তো? সত্যি তার চিঠি? ফকির সত্যি তার চিঠি ফকির? হ্যাঁ অমল, এ সত্য তাঁর চিঠি। কিন্তু আমি কিছু পড়তে পারছি না কেন? আমার চোখের সামনে সব সাদা হয়ে আসছে কেন? মোড়ল মশাই, তুমি একটু পড়ে দাও না।
রাজা লিখছেন মুই আজকালের মধ্যে তোর বাড়ি জানছেন, মোর জন্য মুড়ি মুড়কির ভোগ তৈয়ার করে রাখো। মোরা রাজভবনত ভালো লাগিছে না। দোহাই দোহাই মোড়ল মশাই, এসব কথা নিয়ে আর পরিহাস করবেন না। পরিহাস? কিসের পরিহাস? পরিহাস করে এমন সাধ্য আছে ওর? ঠাকুরদা, তুমিও খেপলে নাকি? হ্যাঁ, ভেবেছি। তাই ওই সাদা কাগজে আজকে আমি অক্ষর দেখতে পাচ্ছি। রাজা লিখছেন তিনি স্বয়ং আজ রাত্রে আসছেন, সঙ্গে করে তার সবচাইতে বড় রাজকবিরাজকেও আনছেন। ওই যে ফকির, রাজা আসছে, শুনতে পাচ্ছ ফকির? রাজা আসছে। তোমরা আরেকবার না খেপিল শুনেন বাবা নয়। মোড়ল মশাই, যে সত্যি তার চিঠি আনবে এ আমি মনে করিনি। দাও, তোমার পায়ে ধুলো দাও। না, বাবাটার বোঝ জ্ঞান নাই, মনটা বাল। ফকির, এই বুঝি 4 প্রহর বেলা হলো। ওই যে ঘন্টা বাজে, শুনতে পাচ্ছ ফকির? আচ্ছা ফকির, আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? সন্ধ্যা তারা কি উঠেছে ফকির? আমার চোখের কাছে সব অন্ধকার হয়ে আসছে কেন ফকির? সব অন্ধকার হয়ে আসছে। রাজা সব বন্ধ করে রেখেছে অমল, আমি খুলে দিচ্ছি। মোড়ল মশাই ডাকাত নয় তো? তোর মনত কি ভয় নাই? শব্দ থামে গেছে। এই পঞ্চানন মরলের গলা খাটখানি শুনলে আর কারো সাধ্য নাই, সে যত বড় ঢাঙর টাকা থাক না কেন। দরজা ভেঙে ফেলেছে। মহারাজা 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 কত রাত্রে দুধ? তালা নিদ অক্তরে। যখন আমার বন্ধু প্রহরী নগরের সিংহদ্বারে ঘন্টা বাজাবে তখন? হ্যাঁ, ইন অক্তরে মহারাজা এই উডি ফুল কোড়া গিদ্র জেল খাতির যতক্ষণ মারাং ওঝায় কোলাকা দিয়া মহারাজা দেহে নিন্দয় হিজুয়া। মহারাজা দেহে নিন্দয় হিজুয়া। মহারাজা দেহে নিন্দয় হিজুয়া। মহারাজা দেহে নিন্দয় হিজুয়া। একই চারিদিকে সমস্তই যে বন্ধ। খুলে দাও, খুলে দাও, যত দ্বার জানালা আছে সব খুলে দাও। বাবা, হ্যাঁ, কেমন বোধ করছো? খুব ভালো কবিরাজ মশাই। মনে হচ্ছে আমার আর কোনো অসুখ নেই। সমস্ত খুলে দিয়েছ, আমি যেন সব দেখতে পাচ্ছি, অন্ধকারের ওপারকার সব তারা। অর্ধরাত্রে যখন রাজা আসবেন তখন তুমি বিছানা ছেড়ে উঠে তার সঙ্গে বেরোতে পারবে? পারবো, খুব পারবো। বেরোতে পারলে
পারলেই যে আমি বাঁচি। আমি রাজাকে বলবো সে যেন আমাকে অন্ধকারের ধ্রুব তারাটি দেখিয়ে দেন। সে তারা যেন আমি কতবার দেখেছি, কিন্তু সেইটি যে কোনটি আমি চিনতে পারিনি। তিনি সব চিনিয়ে দেবেন। এই ঘরটি রাজার আগমনের জন্য পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে রাখো। ওই লোকটিকে তো এই ঘরে রাখা চলবে না। নানা কবিরাজ মশাই, উনি আমার বন্ধু। যখন তোমরা কেউ আসনি তখন ওই আমাকে রাজার চিঠি এনে দিয়েছে। আচ্ছা বাবা, উনি যখন তোমার বন্ধু তখন উনিও এই ঘরে রইলেন। অমল, অমল, রাজামশাই আজ তোমাকে স্বয়ং দেখতে আসছেন। তুমি তার কাছে কিছু প্রার্থনা করো। জানোই তো আমাদের অবস্থা। সে নিয়ে তুমি কিচ্ছু চিন্তা করো না পিসেমশাই, সে আমি সব ঠিক করে রেখেছি। কি ঠিক করে রেখেছো বাবা? আমি রাজাকে বলবো সে যেন আমাকে তার ডাকঘরের হরকরা করে দেন। আমি তার নামে চিঠি গ্রামে গ্রামে দেশে দেশে বিলি করে বেড়াবো। হায় আমার কপাল। এইবার তোমরা সকলে স্থির হও। এলো এলো, ওর ঘুম এলো। আমি বালকের শিয়রের কাছে বসব। ওর ঘুম আসছে। প্রদীপের আলো নিভিয়ে দাও। এখন আকাশের তারাটি থেকে আলো আসুক। ওর ঘুম এসেছে। ঠাকুরদা, ঠাকুরদা, তুমি আমার হাত জোর করে মূর্তিটির মতো দাঁড়িয়ে আছো কেন? এরা এরা আমার ঘর অন্ধকার করে দিচ্ছে কেন? যা দেখছি এসব কি ভালো লক্ষণ? তারার আলোতে আমার কি হবে? চুপ করো অবিশ্বাসী, কথা কইও না, কথা কইও না। অমল, 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 ও ঘুমিয়ে পড়েছে। আমি যে ওর জন্য ফুল এনেছি, ওর হাতে দিতে পারবো না? আচ্ছা, দাও তোমার ফুল। ও কখন যাবে? এখনই, যখন রাজা এসে ওকে ডাকবেন। তখন তোমরা ওকে একটি কথা কানে কানে বলে দেবে। কি বলবো? বলো যে সুধা তোমাকে ভোলেনি অমল, সুধা তোমাকে ভোলেনি।